মা কথাটি খুবই ছোট, কিন্তু এ জগতে সমস্ত প্রাণীর মূল সৃষ্টিকর্তাই হল মা। সেই মা যাকে আমরা আদিশক্তি বা মাতা সতী বলেও জেনে থাকি। ৫১ সতীপীঠের মধ্যে সবথেকে বড় সাধনাপীঠ, যা সমস্ত ভারতবর্ষের মধ্যে ১ নম্বর তন্ত্র সাধনাপীঠ। কেন এই সতীপীঠে আজও ৩ দিন ব্যাপী মায়ের কোনো পূজা হয় না? আর কেনই বা মা তার ভক্তকে দিয়েছিল অভিশাপ? ভাবে শুরু হলো মায়ের এই শক্তিপীঠের পুজো। মনে হাজারটা প্রশ্নের উত্তর খুঁজতে বাড়ি দিলাম উত্তর পূর্ব ভারতের সেই রাজ্যে, যেখানে ভারতবর্ষের অনেক অনেক ইতিহাস আজও আমাদের কাছে অজানা। চলো আবার এখনই হোটেলে এসে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। এখন গাড়িতে উঠি, চলো গাড়িতে উঠি। আর আজকে ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু সোমবার অনেক ফাঁকা ফাঁকা থেকে। তো এটা হচ্ছে ১ নম্বর গেট, আর এদিকেও একটা গেট আছে, আর এদিকে দুটো গেট আছে। মায়ের রূপ। A few moments later. আর বিশাল বড় লাইন আছে, এখন জানি না কতক্ষণ পর আমরা লাইন পাবো, কেননা আমরা সবার লাস্ট রোতে আছি। সামনের থেকে সব রো এক এক করে যাবে, তারপর আমাদের লাইন আসবে। জানি না কতক্ষণ কী লাগে, চলো দেখা যাক কয়টা বাজে। ৫-৬টা হয়তো বা বেরিয়ে যাবে, ৪টা বাজে। আমি ওখানে সুজিত আর কাকিমণিকে বসাই দিয়ে আমি মন্দিরের এই সাইডে চলে আসলাম। এটা হচ্ছে মন্দিরের বলির ঘর। আর এখন বলিটা খুব কমই হচ্ছে, এখন জাস্ট খালি অমাবস্যা আর পূর্ণিমাতেই হয় বলিটা, আর তা বাদে কম করে দেওয়া হয়েছে। এখন এই যে সবাই যে যার মতো ছেড়ে দেয়। তো মা কামাখ্যা পীঠের স্টোরি তো আই থিঙ্ক আমরা সবাই জানি, যে মাতা সতীর যখন নিজে দেহ ত্যাগ করেছিল, আর মহাদেব যখন সেই দেহ নিয়ে প্রচুর তাণ্ডব করেছিল, তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর ৫১টা ভাগে ভাগ করে দিয়েছিল। তো সেই ৫১ পীঠের মধ্যেই মায়ের যোনিপীঠ হচ্ছে এখানে ইয়েতে কামাখ্যাতে এসে পড়ে, গুয়াহাটির। তো আমরা এখন আছি যোনিপীঠের মধ্যেই। আর সবথেকে তন্ত্রবিদ্যার দিক থেকে বলতে গেলে সবথেকে শক্তিশালী পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ। তো এটা কাহিনি আমরা সবাই জানি হালকা পাতলা করে। আর এখানে মন্দির গড়ে ওঠারও এখানে সবার প্রথম কে মন্দিরটা গড়ে। তো তো এখানে হচ্ছে সবার প্রথম যে এখানে মন্দিরটা গড়ে সেটা হচ্ছে কামদেব। সতীর ৫১টা পীঠ বিভক্ত করে দেয় নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে। তো তখন মহাদেব হচ্ছে ধ্যানে বসে পড়ে একদম, মানে সেটা হচ্ছে উমানন্দ পর্বতে। তো সেই ধ্যানে বসে পড়ার ফলে মানে জগৎ সংসারে আরও অনেক অসুরের সৃষ্টি হয়, যার ফলে তাদেরকে বিনাশ করা যাচ্ছিল না। তার মধ্যে থেকে একজন রয়েছে তারকাসুর। তারকাসুরকে বধ করার জন্য ব্রহ্মদেব তারকাসুরকে বর দিয়েছিল যে মহাদেবের পুত্রের দ্বারাই তার বধ হবে। তো তখন হচ্ছে করে যে মহাদেব তো এখন ধ্যান নিগ্নায় রয়েছে, তো কেমন করে তার সন্তান হবে। তো তাকে ধ্যান থেকে উঠানোর জন্য কামদেবকে পাঠায় এই উমানন্দ পর্বতে। যখন কামদেব তার নিজের কামধনু দিয়ে মহাদেবের নিদ্রা ভঙ্গ করে, তো তার মহাদেবের তৃতীয় অগ্নির খুলে যায়, আর কামদেব সেখানেই ভস্ম হয়ে যায়। তো তারপরে কামদেবকে রক্ষা করার জন্য তার যে স্ত্রী রয়েছে
তিনি মহাদেবের কাছে করে যে আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন, করুন। তো তারপরে মহাদেব ঠিক ফিরিয়ে দেয়, এবং কিন্তু কামদেবকে ফিরিয়ে দেয় ঠিকই, কিন্তু কামদেবের যে আগের যে রূপ, এত সৌন্দর্য রূপ, সেই রূপটা ফেরত পায় না কামদেব। তো তখন কামদেব বলে যে মহাদেব, আমি এই রূপ নিয়ে কি করব, আমার আগের রূপ যদি নাই থাকলো তাহলে আমার আর কামদেব আমি হলাম কি করে। তো তখন মহাদেব এটাই বলে যে তুমি এক কাজ করো, তুমি আগের রূপ ঠিক ফেরত পাবা। সতীর জনিপীঠ পড়েছে, সেখানে তুমি নিজে একটা মন্দির সৃষ্টি করো। তো এখানে প্রথম যে মন্দিরটা সৃষ্টি করে সেটা হচ্ছে কামদেব। এখানে মন্দির সৃষ্টি করার পর কামদেব তার নিজের সৌন্দর্য রূপ ফিরে পেয়েছিল। তো প্রথমে কামদেব এখানে মানে মন্দিরে কামদেবী প্রথমে মন্দির সৃষ্টি করে, তারপর ধীরে ধীরে ওটাকে রাজাদের আমলে আসে, যেমন কোচ রাজার আমলে আসে, তারপরে নরনারায়ণ পরে আরও ভালো করে তৈরি করে। বিশ্বসিংহর মৃত্যুর পর বাংলায় যখন সুলতানি শাসন যখন চলতেছিল বাংলায়, তো তখন তার এক কমান্ডার আসামে আক্রমণ করে। আসামে আক্রমণের পরে অনেক মন্দির যারা ধ্বংস করে গেছিলো তার মধ্যে থেকে কামাখ্যা মন্দিরও একটা রয়েছে, যেটা প্রথমে যেই মন্দির তৈরি করা হয়েছিল সেটা ভেঙে ফেলা হয়েছিল। দেন তারপর আবার এটাকে রিপেয়ার করে কোচ রাজা নরনারায়ণ আবার যখন আসামের রাজত্ব ফিরে পায়, তো তখন তিনি আবার এই মন্দিরটা তখন সৃষ্টি করে। ধীরে ধীরে এখনও সেই স্ট্রাকচারই রয়েছে মোটামুটি বলতে গেলে। তৈরি হওয়ার পিছনে এটারও একটা বড় একটা স্টোরি রয়েছে। তো এটাই ছিল মন্দির পিছনে তৈরি হওয়ার একটা বড় স্টোরি। অম্বুবাচী দুটো শব্দ নিয়ে সৃষ্টি হয়েছে। অম্বু কথাটির অর্থ হলো পানীয় বা জল, আর বাচী কথাটির অর্থ হলো ফলন। অম্বুবাচী একটা মেলা যেটা জুন মাসে এই কামাখ্যা মন্দিরে হয়ে থাকে। অম্বুবাচী মেলায় যখন মায়ের মাসিক শুরু হয় তখন 3 দিন যখন গর্ভগৃহ বন্ধ থাকে, তো তখন মন্দিরের মানে মেঝেতে একটা কাপড় পেতে দেওয়া হয়। সেই পেতে দেওয়া কাপড়টা 3 দিন পর যখন দেখা হয় টোটালি লাল হয়ে যায়। সেই লাল কাপড়টা তখন পরে ভক্তদেরকে সেটা প্রসাদ রূপে দেওয়া হয়ে থাকে। সপ্তযুগে অম্বুবাচী মেলা হতো 16 বছরে একবার, তারপরে দাপর যুগে হতো 12 বছরে একবার, অ্যান্ড ত্রেতা যুগে হতো 7 বছরে একবার, আর এখন কলিযুগে প্রতি বছরই জুন মাসে হয়ে থাকে, প্রতি বছর পরপরই হয়ে থাকে। এখন এই অম্বুবাচীর সময় আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। এই নীলাঞ্চল পর্বতের ভূমিতে মেরকুরি সালফাইড নামক এক রকমের সালফাইড পাওয়া যায়, যেটা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হলে জল লাল হয়ে থাকে। নরকাসুর মা কামাখ্যা মন্দিরের উপর একসময় রাজ করত, আর তিনি নিজেও মা কামাখ্যার বড় ভক্ত ছিলেন, এবং তিনি মানে নরকাসুর আরও শক্তিশালী হওয়ার জন্য মা কামাখ্যাকে বিয়ে করতে চায়, এবং তাতে মা কামাখ্যা রাজিও হয় যে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার বদলে কিছু একটু শর্তও দিয়েছিল মা, যে মা কামাখ্যা এটাই শর্ত দিয়েছিল নরকাসুরকে যে 1 দিনের মধ্যে 1 রাতের মধ্যে তোমাকে ভূপৃষ্ঠ থেকে মন্দির অবধি রাস্তা তৈরি করতে হবে। যদি সকাল হয়ে যায়, আর সকাল হয়ে যদি ভোরের মোরগ যদি ডাক দেয়, মানে মোরগ তুমি তোমার শর্ত থেকে হেরে যাও। নরকাসুর নিজের বিশাল সৈন্য নিয়ে রাস্তা বানানোর কাজ শুরু করে, এবং ভূপৃষ্ঠ থেকে মন্দিরের কাছাকাছি অবধি রাস্তা তৈরিও করে ফেলে, এবং রাস্তা কমপ্লিট হয়ে যেত। তারপরে মা যখন দেখলো যে রাস্তা তৈরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে ভোর করে দেয়, সূর্য উঠে যায়, আর প্লাস ওদিকে মুরগি ডাক দিয়ে দেয়। তো তখন পরে সে বুঝতে পারে যে দেবী কামাখ্যা আমার সাথে ছলনা করেছে, মুরগিকে ডাক দেওয়া হয়েছে। তো নরকাসুর আবার ফেরত এসে নিয়ে সেই মোরগটি যে ভোরের আলোতে ডাক দিয়েছিল, তাকে যেখানে ডাক দিয়েছিল সেখানেই তাকে বধ করে, আর সেই জায়গাটার নাম পড়ে কুকুরাকাটা। তারপর সে ঠিক করে যে সে তার নিজের রাজ্যে ফেরত যাবে না, সে এখানে থেকে মায়ের দর্শন
করতে দিবে না কাউকে, এটা ঠিক। সেখানে আসে হচ্ছে ঋষি বৈশিষ্ট্য মায়ের দর্শনে। তো তখন তাকে দর্শন করতে দেওয়া হয় না এবং তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন ঋষি বৈশিষ্ট্য অভিশাপ দেয় যে তোমার বধ নারায়ণের অবতারের দ্বারাই হবে, আর তুমি মাকে এখানে ধরে রাখতে যাচ্ছ, মা এখান থেকে অদৃশ্য হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, তুমি তাকে খুঁজে পাবে না। তো তারপরে সেটাই হয়। সঙ্গে সঙ্গে যখন নরকাসুর গর্ভগৃহে যায় দেখে যে মা সেখানে নেই। তো তারপর কিছু সময় পর নরকাসুরের বধ হয় নারায়ণের অবতারের দ্বারা। কামাখ্যার সবাই চায় যে মাকে আবার ফেরত নিয়ে আসি গর্ভগৃহে। ঋষি বৈশিষ্ট্যর কাছে যায় এবং তার কাছে এটাই করে যে কি করে, এটাই অনুরোধ করে যে কি করে মাকে আনা যাবে আবার গর্ভগৃহে। তো গর্ভগৃহে আবার ফেরত আনতে হয়। তো তাহলে বামা প্রথা শুরু করতে হবে কামাখ্যায়। বামা প্রথাটা কি? বামা প্রথাটা বামদেব যে প্রথা বামদেব তারাপীঠ মহাস্থানে শুরু করেছিল, মানে বলির দ্বারা মাকে এখানে নিয়ে আসতে হবে। তো ঠিক এখানেও তারপরে বলি প্রথা শুরু করা হয়। বলি প্রথা শুরু করার পর মাকে আবার সেই গর্ভগৃহে ফেরত আনা হয়। মন্দিরে যে প্রধান পুরোহিত ছিল কেতুকালাই, মায়ের আরাধনায় এতটাই বিলীন ছিল যে সে গর্ভগৃহ বন্ধ হওয়ার পর মায়ের এতই ধ্যান করত যে সে মায়ের উপস্থিতি চোখ বন্ধ করে হলেও বুঝতে পারত। সেই সময় এক মহিলা হঠাৎ একদিন তার মৃত বাচ্চাকে নিয়ে আসে কাঁদতে এবং তার কাছে হাত জোর করে কাকুতি মিনতি করে যেন তিনি তার মেয়েকে ঠিক করে দেয়। তো তখন কেতুকালাই বলে যে এটা কোনোদিনও সম্ভব না, সে তো মরে গিয়েছে, এটা আমার দ্বারা সম্ভবই না। তো সেই মা তখন খুবই অনুরোধ করে যে তিনি যেন মা কামাখ্যাকে অনুরোধ করে যেন তার বাচ্চাকে ফিরিয়ে দেয় তিনি। তো তখন কেতুকালাই বলে যে আমি জানি না কতটা কি হতে পারে, আমি মায়ের কাছে অনুরোধ করতে পারি। বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে মায়ের যেই পবিত্র শিলা রয়েছে শিলার উপরে রেখে দেয় এবং মার কাছে এটাই প্রার্থনা করে যে মা তুমি এই বাচ্চাটিকে ঠিক করে দাও। তো তখন ঠিক আছে, সেই বাচ্চাটা তখন সুস্থ হয়ে যায় একদম। তো সেই খবরটি পুরা এরিয়াতে ছড়িয়ে পড়ে। খবরটা তখন নরনারায়ণের কাছেও পৌঁছায় কোচবিহারে। তো তার মনে এটাই ভাব আসে যে আমিও যদি মায়ের দর্শন করতে পারতাম তাহলে নিকুতি করে যে আমি মায়ের দর্শন করতে চাই। কিন্তু কেতুকালাই বলে যে এটা কোনোদিনও সম্ভব না। অনেক চাপে অনেক ইয়েতে পড়ে নিয়ে কেতুকালাই রাজি হয়, বলে যে ঠিক আছে আমি যখন মায়ের আরাধনা করব গর্ভগৃহ বন্ধ হওয়ার পর নিজের আরাধনায় বসে, মায়ের আরাধনা করে। তো ঠিক সময় গর্ভগৃহের বাইরের থেকে এক ছিদ্র দিয়ে নরনারায়ণ ভিতরের দিকে দেখতেছিল, যে মা বুঝতে পারে যে আরেকজনের উপস্থিতি সেখানে বুঝতে পারে। তো তখন তিনি খুবই ক্রুদ্ধ হয় আর মা কামাখ্যা অভিশাপ দিয়ে দেয় যে তোমাকে আজ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখলে তোমার বংশধর পরম্পরায় আমার দর্শন করতে পারবে না, আর এই স্থানটি যেই আমার দর্শন করবে সেই পাথর রূপে পরিণত হবে বা সে কোনোভাবে ক্ষতি হবে তাদের। তো এখানকার গুয়াহাটির মানুষরা বলে যে যারা এখনও রয়েছে তারা এখনও মায়ের কামাখ্যা মন্দিরের উপর দিয়ে গেলে তারা চোখ বন্ধ করে ছাতা নিয়ে মুখ লুকিয়ে নিয়ে যায়, কেননা মায়ের এখনো পর্যন্ত সেই অভিশাপ রয়ে গেছে। আর সে প্রধান পুরোহিত কেতুকালাই, তাকে অনেকে বলে যে মা তাকে তার শিরচ্ছেদ করেছিল, আবার পাথর রূপে পরিণত করেছিল। আগে তাও এটাও বলা যায় যে আগে নরবলিও হয়ে থাকতো মাকে খুশি করার জন্য, মার কাছ থেকে আরও তন্ত্র সাধনার পাওয়ার জন্য মানুষ বলিও হয়ে থাকতো। তো সেটা এখন ধীরে ধীরে অনেকটাই কম হয়ে গেছে। কিন্তু তাও 19 জুন 2019 একটি খবর, যেটা 63 বছরের বয়স্ক মহিলার মাথা মা দুর্গা মন্দিরের সিঁড়িতে পাওয়া যায় একটি কম্বলে মুড়ানো। যেমনটা বলা যায় যে তাকে প্রথমে মদ আর মাংস খাইয়ে
তাকে একটি পূজায় বসানো হয় এবং সেই পূজাটা সে জানতো না যে তার বলির জন্যই দেওয়া হচ্ছে। তো তাকে পরে শেষ পূজার পর তাকে বলি দেওয়া হয়ে থাকে। আর এখনো পর্যন্ত এখানে এমন এমন তান্ত্রিক রয়েছে যারা তারা মায়ের কাছে এরকম বলির দ্বারাই তারা নিজেদের সিদ্ধি লাভ করেছে। গুয়াহাটি শহরের খুব পাশেই বলা হয়ে থাকে যে ওটি একটি গ্রাম আছে যেটা হচ্ছে মায়াং ভিলেজ। আই থিঙ্ক গুয়াহাটি থেকে 40 কিলোমিটার, এই যে ম্যাপে দেখানো হচ্ছে, গুয়াহাটি থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স। এই গ্রামটার অনেক রয়েছে, মানে কথা ইতিহাসও শোনা যায় যে মোগল সাম্রাজ্যের যে কমান্ডার ছিলেন বাংলায়, তারা যখন আসামে আক্রমণ করে, তো আসামে আক্রমণ করার পর তারা যখন এই মায়াং ভিলেজে পৌঁছায়, অহোম রাজাদের সাথে তারা একজোট হয়ে এই মোগলদেরকে তাড়িয়েছিল এবং তাদের সেনা সংখ্যা 1 লাখের মতো ছিল। কিন্তু সেই গ্রামে পৌঁছানোর পর 1 রাতের মধ্যেই সেই সেনা কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়, কেউ কিচ্ছু বুঝতে পারে না যে কোথায় তারা চলে যায়, কেমন করে উধাও হয়ে যায়, সব এত সেনা কোথায় উধাও হয়ে যায় কেউ বুঝতে পারে না কেমন করে। এবং তারাও সেই বাংলার সেই মোগল কমান্ডাররাও ভয় পেয়ে নিয়ে তো তারপর আর নর্থ ইস্টের দিকে এগোতে পারেনি, কেননা হচ্ছে মায়াং ভিলেজে এত সাধক রয়েছে, যেটা বলে থাকে আশেপাশের লোকেরা যে মায়াং ভিলেজ টোটালি একটা তন্ত্র সাধনার গ্রাম। এখানে টোটাল সব ব্ল্যাক ম্যাজিকের উপরেই চলে। তো এখানে হচ্ছে কামাখ্যা মন্দিরে মায়ের এখানে আরও 10 মায়ের পিঠও রয়েছে। সেই 10 মায়ের পিঠের নাম এই যে আমি দিয়ে দিচ্ছি। দেখি সেই জায়গাগুলো কভারেজ করা যায় কিনা। তো চলো দেখতেছি।